সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের বিষয় হচ্ছে স্কিন ট্রিটমেন্ট নিয়ে ভ্রান্ত ধারণা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। স্কিন ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেটি নিয়ে মানুষের কম বেশি কিন্তু অনেক ধরনের আগ্রহ যেরকম রয়েছে, একই সাথে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে, টিভিতে আমরা কিন্তু সেলিব্রিটিদেরকে দেখে আমরা বলে থাকি যে তারা কিভাবে এত ইয়াঙ্গার লুকস নিয়ে আসছে। ডেফিনেটলি এখানে তারা এস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে তাদের ইয়াঙ্গার লুকসটাকে তারা ধরে রাখছে। এই ব্যাপারে আপনার মতামতটা কি? এই ধারণাটা ঠিক নয়। হ্যাঁ, তারা তো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে রেজাল্ট এক না। প্লাস হচ্ছে তারা এই স্থায়িত্ব, এটা ডিপেন্ড করে, এই লনজিভিটি ডিপেন্ড করে। প্রতিটা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের লনজিভিটি ডিপেন্ড করে লাইফস্টাইল মডিফিকেশন। একটা সেলিব্রিটি কিন্তু এটার পাশাপাশি কি করে, ইয়োগা করে, প্লাস হচ্ছে তার ব্যালেন্স একটা ডায়েট থাকে, সেই ডায়েটটা মেনটেন করে। আমরা কিছু পোস্ট কেয়ার বলে দেই, সেই পোস্ট কেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট। ধরেন একটা ট্রিটমেন্ট নিল, কিন্তু সেই পোস্ট কেয়ার বা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করলো না, তাহলে কিন্তু এই লনজিভিটিটা থাকবে না। বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা যেই জন্য বা যেই কারণে করা হচ্ছে, সেটা এক্স্যাক্ট রেজাল্ট বা আউটকামটা আসবে না। আচ্ছা, তো এটা পেতে হলে ফার্স্টেই যেটা করতে হবে, অ্যাস্থেটিক ট্রিটমেন্টের পরবর্তী কী কী মেনে চলতে হবে এবং লাইফস্টাইল, এই মডিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই লাইফস্টাইলের মধ্যে আসলে কি কি বিষয় পড়ে? লাইফস্টাইলের মধ্যে ফার্স্টে দেখবেন ব্যালেন্স ডায়েট, তারপরে একটা স্লিপ প্যাটার্নটা কীরকম হবে, যেমন হচ্ছে 8 আওয়ার্স আমরা বলে থাকি, তো মিনিমাম এটা ঘুম তো হতেই হবে। প্লাস এটার সাথে ওয়াটার ইনটেক, আপনি কতটুকু ওয়াটার পান করছেন। এই যে ট্রিটমেন্টগুলো করা হয় না, সেটার সাথে খাওয়ার মানে সম্পর্ক খুব বেশি। কোন ধরনের খাবার খাচ্ছেন, এটা ব্যালেন্স ডায়েট কিনা, বা হচ্ছে আপনি পানি কতটুকু নিচ্ছেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি, পানি যদি পর্যাপ্ত পরিমাণে না নেওয়া হয়, তাহলে যে রেজাল্টটা সেটা কিন্তু আসে না। স্লিপ প্যাটার্নটাও ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে মেলাটোনিন হরমোন, সেটা কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা করা হয় সেটার জন্য ধরে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অনেকের ক্ষেত্রে এখন তো মেলাটোনিন ইনটেক করছে অনেকে ট্যাবলেট হিসেবে, তো এটার পাশাপাশি কিছু সাপ্লিমেন্টও দেওয়া হয়ে থাকে। এই সাপ্লিমেন্টগুলো কিন্তু কন্টিনিউ করে। তো সেক্ষেত্রে যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে, যেটা ফুড থেকে আসছে না, সেটা ঠিকমতো নেওয়া, প্লাস এটার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এটার পাশাপাশি স্ট্রেসটাকে ম্যানেজ করা বা হচ্ছে স্ট্রেস লেস লাইফ লিড করা। এটার তারপরে যেটা হবে, আমাদের লাইফস্টাইলের মধ্যে এমন কোনো বদ অভ্যাস থাকা যাবে না যেটা মানে আমাদের ত্বকের উপর হ্যাম্পার করে। যেমন ধরেন সেটা স্মোকিং হোক, অ্যালকোহল হোক, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এটা করলে কিন্তু আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের স্লিপ সাইকেলটা ঠিক থাকে না। স্লিপ সাইকেল বা স্লিপ প্যাটার্নটাকে ঠিক করার জন্য মেলাটোনিনটা দেওয়া হয়। এই স্লিপ প্যাটার্ন বা স্লিপ সাইকেলটাকে আমাদের রাত 9টা থেকে 2টা পর্যন্ত, এই সময়টা মাঝে ঘুমালে মেলাটোনিন হরমোন রিলিজ হয়। এটাই আমাদের ত্বকে কাজ করে, প্লাস হচ্ছে আমাদের টোটাল বডিতে এটা খুবই ইম্পর্টেন্ট, এই হরমোনাল ইনফ্লুয়েন্সটা। তো এটা যখন থাকে না বা এই ঘুমটা ওই সময় হয় না, তখন কর্টিসল হরমোন রিলিজ হওয়া স্টার্ট করে। তখন সেটা থেকে স্ট্রেস হরমোন, এটা কিন্তু ত্বকের ক্ষতি হয়। এবং দেখবেন যে এজিং থেকে শুরু করে যে কোনো ধরনের প্রবলেম স্কিনে আসা শুরু করে। এটা একনিও হতে পারে, এজিং হতে পারে, বা হচ্ছে হঠাৎ করে ডার্ক সার্কেল অ্যাপিয়ার করা, বা হচ্ছে এই ধরনের প্রবলেম বা পাফিনেস, এগুলো আসতে পারে। তো এখন এই মেলাটোনিন সাপ্লিমেন্টটা দেওয়া হয় তার যাতে স্লিপ সাইকেলটা ঠিক করা হয়। যেমন এটা খেতে হবে কিন্তু যখন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, যেমন ধরেন সে ঘুমোতে যাচ্ছে 10টার সময় বা 11টার সময়, সে ঘুম হচ্ছে না, ডেইলি যখন এটা খাওয়ার পর ঘুমোতে যাবে, দেখবেন যে আস্তে আস্তে তার ওই সময়ই ঘুমের প্যাটার্নটা ঠিক হবে এবং স্লিপ সাইকেলটা
নর্মাল থাকবে। আচ্ছা। তো মেলাটোনিন আমরা স্টার্ট করি বা এখন এটা দেয়া হয় অনেকের ক্ষেত্রে। তো এটাতে রেজাল্ট যারা নেয় মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, বাট আচ্ছা। এটার সাথে পারিপার্শ্বিক অন্য যে ডিসিপ্লিনগুলো এটা মেনটেন করতে হবে। কম খরচে করার জন্য আমরা অ্যাস্থেটিক সেন্টারে না যেয়ে আমরা পার্লারে করে ফেলছি এবং সেটার ফলাফলও কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কতটুকু স্কিনের সাময়িক ক্ষতি করে নাকি পার্মানেন্টলি স্কিনটাকে ড্যামেজ করে ফেলে? আমিও কিন্তু পার্লারে যাই, কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আচ্ছা। না। আমি কেন যাই? আমি যাই আমার হেয়ার স্টাইল করার জন্য, বা হচ্ছে আমি পেডিকিউর ম্যানিকিউর করার জন্য, এগুলোর জন্য যেতে পারে, হ্যাঁ, মেকআপ করার জন্য যেতে পারে। কোনো ধরনের মেডিকেল এভিডেন্স বা এভিডেন্স বেসড ট্রিটমেন্টের জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাওয়া আমি মনে করি না। কারণ এখানে কিছু প্রবলেম তো থাকেই। একটা ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, এখন হাইড্রাফেশিয়াল বলেন বা অন্য যে কোনো ধরনের ট্রিটমেন্ট যেটা ফেসের উপর হচ্ছে, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে, সেটা আসলে পার্মানেন্ট ড্যামেজ বা ক্ষতিও হয়ে যেতে পারে। বা পিগমেন্টেশন যেটা আসবে সেটা কিন্তু পার্মানেন্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে পিগমেন্টেশন বা মেলানোসাইট ট্রিগার হলে এটা কমতে চায় না, দেখা যায় দাগটা আসতে থাকে এবং গাঢ় হয়, তখন এটা পরবর্তীতে অনেক ক্ষতি হয়। এই ড্যামেজটা পরে রিভার্সিবল না, ইরিভার্সিবল। তো এটা কোনোভাবে ঠিকও করা যায় না অনেক। কিন্তু এর থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি আমরা বলি ফিলার অথবা থ্রেড করা, সেটাও কিন্তু অনেকে পার্লারে করছে। এ ধরনের ইনজেক্টেবল বা কোনো ধরনের এই মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো, এগুলো কিন্তু হাইকোর্ট থেকে রুল জারি হয়েছে, এটা কোথাও করা যাবে না উইদাউট এনি ডক্টর অর উইদাউট এনি স্পেশালিস্ট। এ ধরনের কোনো ইনজেক্টেবল থ্রেড লিপ বলেন, বোটক্স বলেন, ফিলার বলেন, এই যে পেশেন্টগুলো যখন আসে ড্রুপিং, এই যে বোটক্স তারা পার্লার থেকে নেওয়ার কারণে যে ড্রুপিং, কারণ অনেকেই জানে না যে বোটক্সটা কোথায় দিতে হবে, কতটুকু দূরত্বে দিতে হবে। এটা এত বেশি প্রতিটা মানুষ ভেদে বা প্রতিটা ফেস ভেদে কিছু ডিফারেন্স থাকে। এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল জব। এটা কিন্তু এত সহজ না যে এখানে আমি দেখে এসেছি বা শিখেছি বা ভিডিও দেখে শিখলাম, এটা না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ফেসের উপর ডিপেন্ড করে, ডিফারেন্ট হয় ফেশিয়াল অ্যানাটমিটা। তো ওই অনুযায়ী কিন্তু ইনজেকশনটা দিতে হয় বা হচ্ছে বোটক্সটা দিতে হয়। তো এটা অনেকে না জানার কারণে দেখা যায় পার্লারে যখন করে বা এরকম কোনো কিছু করে, তখন আইলিড ড্রুপিং হয়, একটা চোখের পাতা পড়ে যায়। এটা কিন্তু তার 6 মান্থস অর হচ্ছে লং টাইম থাকতে পারে। মুখ বেঁকে যায়, দেখবেন হাসিটা বেঁকে যাচ্ছে, সে কথা বলছে মুখটা বেঁকে যাচ্ছে, তার মানে বুঝবেন যে এই ধরনের প্রবলেম বা যেখানে দেওয়ার কথা সেটা পারফেক্ট জায়গায় বা ইনজেকশনটা ঠিক জায়গায় পড়েনি। যে এই যে ভুল ট্রিটমেন্টগুলো করছে বা অনেকে আসলে না বুঝেই করছে পার্লারে যে, এবং কেউ হয়তো বোটক্স করলো, সেটা ভালোভাবে হলো না, তখন এই যে আপনি বললেন যে চোখের পাপড়িটা পড়ে যায় বা পাতাটা পড়ে যায়, সেটার কি পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা ঠিক হবার, বা কতদিন পর্যন্ত সেটা ঠিক ওইভাবে ওই অবস্থায় থাকে? একটা বোটক্সের ইফেক্টটা যতদিন থাকবে সেটা ততদিন স্থায়ী হবে। এটা সাধারণত দেখা যায় মিনিমাম 5 মাস তার এটা থাকবে, সেম ওয়েতেই থাকবে। মাসেলের উপর ইনজেকশনটা দিতে যায়, সে যদি ভুল মাসেলে দেয়, এরকম অনেক ধরনের মুখ বেঁকে যায়। বোটক্সে কিন্তু ম্যাসেটার মাসেলে যখন দিতে যায় তখন রাইজোরিয়াস, এখানের সামনে এগিয়ে আসলে রাইজোরিয়াস মাসেল, এটা যদি ইনজেকশনটা ম্যাসেটারে না পড়ে রাইজোরিয়াস মাসেলে পড়ে, দেন সেটা কিন্তু মুখটা বেঁকে যাবে। সে যখন কথা বলবে তখন এক পাশে মুখটা বেশি মানে দেখা যাবে মাসেল ওই জায়গায় প্যারালাইসিস হয়ে যাবে, আরেক পাশ টেনে নেবে। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। আবার ফিলারের ক্ষেত্রে ভাস্কুলার অক্লুশন খুবই ইম্পর্টেন্ট। যেই রক্তনালী থাকে, রক্তনালীর মধ্যে এই ফিলারটা আটকে যায়, এই আটকে ওই জায়গাটাতে নেক্রোস্ট হয়ে যায়, প্লাস হচ্ছে পচে যায়, পচন ধরে আস্তে আস্তে। এটা কিন্তু একদম টোটালি ওই জায়গার স্কিনটা একদমই মরে যায়। ওই মরে যাওয়ার পর পরবর্তীতে এটা রিকভারি নাও হতে পারে, এটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে এবং ব্লাইন্ডনেসও ডেভেলপ করতে পারে। মানে এই জিনিসগুলো আমি বলি, ফিলার থেকে শুরু করে থ্রেড লিপ বলেন, বোটক্স বলেন, এগুলোর সাইড ইফেক্ট যদি অনেক বেশি, যদি ট্রেন হ্যান্ডে না করা হয়, একজন স্পেশালিস্ট না করে, প্রবলেম হবেই। আপনারা এরকম অনেক পেশেন্ট নিশ্চয়ই হ্যান্ডেল করেছেন যারা এই ধরনের সাফার করে এসেছে। আপনি যেহেতু বলছেন যে আসলে এটার পার্মানেন্ট কোনো সলিউশন নেই, কিন্তু টেম্পোরারিভাবে বা তাকে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন তো ডেফিনেটলি আছে বা ট্রিটমেন্ট আছে। সেক্ষেত্রে আপনারা কী ধরনের তাদেরকে প্রোটোকলটা দিয়ে থাকেন ট্রিটমেন্টের? আচ্ছা, সলিউশন আছে, কিন্তু হচ্ছে ট্রিটমেন্ট কতটুকু, তার ড্যামেজটা কতটুকু,
এবং সে যদি ইমিডিয়েট আসে এ ধরনের কোনো কিছু হলো, যখন সাইন সিমটম আসা শুরু করে, যে রক্তনালীতে ওই যে ব্লকটা হয়, এই ব্লকটা হওয়ার পরে ওই জায়গাটা একটা গ্রে কালার ডেভেলপ করে, সেটা আস্তে আস্তে ফুলতে থাকে এবং প্রচণ্ড পেইন হতে থাকে, ওই ইমিডিয়েট যদি উইদিন 24 আওয়ার্স অর 3 ডেজের মাঝে আসে, দেন আমাদের মানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে বা কেমিক্যাল আছে ইনজেকশনের মাধ্যমে দিলে ওই জায়গাটা ডিজলভ করা হয়। তো ওটা দিয়ে আমরা ঠিক করতে পারি টেম্পোরারি যদি ইমিডিয়েট আসে। যদি এর পরবর্তীতে যায় যে এর পরেও সেটা আসছে না বা ফিলারটা মাইগ্রেট করে অন্য জায়গায় আটকে গেছে, তখন কিন্তু ড্যামেজ আরও বেশি হয়ে যায়। সেই ড্যামেজের জন্য আরও অনেক ট্রিটমেন্ট দিতে হয়, সেটার জন্য অক্সিজেন লাগে বা আরও অনেক কিছু বিস্তারিত, কারণ তার ট্রিটমেন্টটা তখন কিন্তু হসপিটাল বেসড হয়, তখন হসপিটালে অ্যাডমিশন নিয়ে ট্রিটমেন্টটা নিতে হয়। তো একটা অ্যাস্থেটিক পারপাসে কোনো ট্রিটমেন্ট করলেন বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিলেন, সেটার জন্য আপনাকে হসপিটালে অ্যাডমিশন নিতে হচ্ছে এটা রিকভারির জন্য। এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন, অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরনের সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30-12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে।
স্কিন ট্রিটমেন্ট নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আপনার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানলাম এবং খুব চমৎকার করে আপনি বললেন যে আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কখনোই পার্লারের মতো জায়গায় করা উচিত নয়, সেটা অবশ্যই ডার্মাটোলজিস্টের আন্ডারে এবং অ্যাস্থেটিক সেন্টারে করা উচিত। এখন আপনার কাছে জানতে চাই, অনেকেই কিন্তু বলে যে ছোটোবেলায় না আমি অনেক ফর্সা ছিলাম, অনেক ব্রাইট ছিলাম, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার স্কিন টোন একটু ডার্ক হয়ে যাচ্ছে। সো এই ধরনের পেশেন্ট নিশ্চয়ই আপনি পান, তখন তাদেরকে আসলে কিভাবে কাউন্সিলিং করে থাকেন বা কী ধরনের ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে থাকে? এটা আমি রেগুলার শুনি, হ্যাঁ চেম্বারে শুনি যে হ্যাঁ ছোটোবেলায় আমি অনেক ফর্সা ছিলাম, তো এখন আমার টোটাল বডির রঙের সাথে ফেসের কালারটা ম্যাচ হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলি এখন বড় হতে হতে তো আপনার নিজের মধ্যে অনেক চেঞ্জ আসছে, আপনার স্কিনও কিন্তু এখন ম্যাচিওরে একটু ট্যান হবেই। এটা আপনার সূর্যের সামনে যাচ্ছেন বা সূর্যের সংস্পর্শে আসছেন তখন ট্যান হচ্ছে, বাইরে পলিউশন অনেক বেশি তখন ট্যান হচ্ছে, আস্তে আস্তে কিন্তু গায়ের কালার চেঞ্জ হতে পারে, এটাতে নর্মাল, এটা ওইভাবে নেওয়া যাবে না। বাট এটা যদি তুলনামূলক হারে বেশি হয় তখন কিন্তু এটা স্কিন ডিজিজও হতে পারে, সেটা অ্যাডিসন ডিজিজ বা কোনো হরমোনাল ডিজিজ আছে কিনা খুবই ইম্পর্টেন্ট, থাইরয়েড ডিজিজ আছে কিনা সেটাও ফাইন্ড আউট করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। বাট ইন জেনারেল যদি সবাই এসে বলে দেখেন আমার হাতের কালারের সাথে মুখের কালার একদমই মেলে না, তো এই কমপ্লেনটা আসলে আমার কাছে মনে হয় কি হাতটা তো সারাক্ষণ ঢেকে রাখছেন বা ম্যাক্সিমাম টাইমে ঢাকা থাকে, কিন্তু ফেসটা তো আপনি অনেক কিছু অ্যাপ্লাই করছেন, এত বেশি কেমিক্যাল অ্যাপ্লাই করছেন বা এত কিছু অ্যাপ্লাই করছেন, টর্চার্ড হচ্ছে। আচ্ছা, তো স্কিনের কালারটাও আসলে টর্চার হতে হতে একটু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সব কিছু সব ফেসে অ্যাপ্লাই করা উচিত না, যে টোন বাড়ানোর জন্য বা একটু কমপ্লেক্সনটা ফেয়ার করার জন্য। হেলদি স্কিন বেটার, এটা ফেয়ার হতে হবে না বা ডার্ক না, আপনার স্কিনটাই হেলদি হতে হবে। হেলদি স্কিন আপনি চিনবেন কিভাবে সেটা একটু জানতে হবে, এটা জেনে যদি আপনি স্কিন কেয়ার ফলো করেন দেন ওকে, আমার কোনো কমপ্লেন নেই। এবং এটার সাথে নিশ্চয়ই হেলদি লাইফস্টাইল জড়িত। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্কিনের ট্রিটমেন্ট নিয়ে যত ছোট ছোট মানুষের কিছু মিসকনসেপশন ছিল, কিছু ভ্রান্ত ধারণা ছিল, কিছুটা কনফিউশন ছিল, আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো আপনার কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ টু ইউ অ্যান্ড অলসো অন এনটিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি। কমন সমস্যা হচ্ছে শিশুদের ক্ষেত্রে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং ডায়রিয়া। এই তিনটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট প্রবলেম যেটা আমরা প্রতিদিনই ফেস করি। নিউমোনিয়া আন্ডার 5 বছরের নিচে এটা মৃত্যুঘাতী রোগ, ডেফিনেটলি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এবং ব্রঙ্কিওলাইটিস এটা ভাইরাস জনিত একটা রোগ, সেটাও গুরুত্ব বহন করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।